দেশে ফেরার দ্বিতীয় দিনে জুমার নামাজের পর জিয়াউর রহমানের সমাধি ও সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ জুমার নামাজের পর জিয়াউর রহমানের সমাধিতে সূরা ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে থাকবেন দলের নেতাকর্মীরা। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। এ উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি, জাতীয় স্মৃতিসৌধ ও আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে এবং 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে সাভার স্মৃতিসৌধে আছেন আমাদের প্রতিনিধি খায়রুল শিকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খায়রুল, আমরা জানি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাভার স্মৃতিসৌধে যাবেন, তো ওখানকার প্রস্তুতি কি এবং কেমন পরিস্থিতি এখন পর্যন্ত দেখছেন আমাদেরকে জানাবেন। জি লোপা, আপনি যেমনটি বলছিলেন, আসলে দীর্ঘ 6,314 দিন পরে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন এবং এই ফেরাকে কেন্দ্র করে কিন্তু পুরো দেশে কিন্তু এক ধরনের চাঞ্চল্যতা আর সৃষ্টি হয়েছে এবং বিএনপির নেতাকর্মীদের মাঝে কিন্তু উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে এবং বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু আজকে বাদ জুমা জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আসবেন এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে তিনি তার রাজনৈতিক কার্যক্রম শুরু করবেন। এই উপলক্ষে কিন্তু জাতীয় স্মৃতিসৌধের প্রাঙ্গণকে একদম নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পুরো জাতীয় স্মৃতিসৌধকে 4 স্তরের নিরাপত্তা প্রদান করা হবে বলে আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়াও যদি একটু বলি যে আসলে প্রায় 1,000-এর উপরে বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে এখন মানে দায়িত্ব গ্রহণ করেছে এবং তারা কিন্তু পুরো স্মৃতিসৌধর আশেপাশে যে এলাকাগুলো আছে এবং যে মহাসড়ক সব জায়গাতে কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা কিন্তু এসে দেখেছি জাতীয় স্মৃতিসৌধকে একদম জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে এবং জনসাধারণ থেকে শুরু করে আমাদের কিন্তু আমরা যারা মিডিয়া কর্মীরা আছি তারাও কিন্তু ভিতরে প্রবেশ করতে পারিনি। গণপূর্ত বিভাগের দায়িত্বরত কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, সে আমাদেরকে জানিয়েছেন যে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিটিং চলছে এবং এই মিটিং আসলে কখন অবধি শেষ হবে সেটি আসলে তারা নির্দিষ্ট করে বলতে পারছে না এবং তিনি আমাদেরকে আরো যে বিষয়টি জানিয়েছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় স্মৃতিসৌধে আসা এবং এই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে কিন্তু কোনো প্রকার চিঠি তারা কিন্তু পায়নি এবং দলীয়ভাবেও কিন্তু তাদেরকে জানানো হয়নি। তারা যেটা বলেছেন আমাদেরকে গণমাধ্যমের মাধ্যমে এবং আশপাশে তারা যে গণমাধ্যমের মেইন কথা হচ্ছে তারা গণমাধ্যমের মাধ্যমে কিন্তু তারা জানতে পেরেছে যে তারেক জিয়া এখানে আসছেন এবং সেই কারণে কিন্তু তারা তাদের প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা আরেকটি কথা বলেছেন আমাদেরকে যে জাতীয় স্মৃতিসৌধের ভিতরে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে তারেক জিয়া আসার পরে যে কর্মকাণ্ডগুলো করবেন সেগুলো যেন সুচারুরূপে এবং ভালোভাবে সম্পন্ন করতে পারেন সেজন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং এবং আরেকটি বিষয় হচ্ছে যদি আমরা বলি যে বিএনপির যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এই শৈত্যপ্রবাহ উপেক্ষা করে কিন্তু তারা আমরা দেখেছি যে আস্তে আস্তে জড়ো হচ্ছেন স্মৃতিসৌধর আশেপাশে যেই রাস্তা আছে এবং আমিন বাজার থেকে শুরু করে যে স্মৃতিসৌধ পর্যন্ত যে মহাসড়ক আছে সেই মহাসড়কের দুই ধারে কিন্তু তারা আস্তে আস্তে অবস্থান নিচ্ছেন। আমাদেরকে বিএনপির একটি সূত্রে জানিয়েছেন যে তারা প্রায় লক্ষাধিক নেতাকর্মী জড়ো হওয়ার একটি মানে ইচ্ছা পোষণ করেছেন এবং প্রস্তুতি নিয়ে রেখেছেন। তারা স্মৃতিসৌধে আসার পথে দুই ধারে তারা ব্যানার এবং বিভিন্ন ফেস্টুন নিয়ে কিন্তু তারা দাঁড়াবেন এবং তাদের প্রিয় নেতা তারেক রহমানকে স্বাগত জানাবেন সাভারে। এই ছিল আসলে আমার কাছে জাতীয় স্মৃতিসৌধ থেকে এখন অবধি সর্বোচ্চ এখন পর্যন্ত আর কি সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ। দর্শক, সাভার স্মৃতিসৌধ থেকে প্রস্তুতি এবং নিরাপত্তার সর্বশেষ খবর জানাচ্ছেন প্রতিনিধি খায়রুল শিকদার।
জনগণের ভোটে ক্ষমতায় অধিষ্ঠিত হলে নবীজির ন্যায়পরায়ণতার আলোকে দেশ গড়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আধিপত্যবাদের ষড়যন্ত্র রুখে দিতে ধৈর্য ধারণ করতে হবে। ৭১ ও তার পরবর্তী ২০২৪ পর্যন্ত মানুষের অধিকার রক্ষায় যারা শহীদ হয়েছেন তাদের ঋণ শোধ করতে হলে জনগণের প্রত্যাশিত দেশ করতে হবে বলে উল্লেখ করেন তারেক রহমান। ইউসুফ আলীর রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ বুলেট প্রুফ বাসে চড়ে ৩০০ ফিটে স্থাপিত মঞ্চে ওঠেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় করতালি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সমাবেশ স্থল। মঞ্চে উঠেই হাত নেড়ে দেশবাসীকে অভিবাদন জানান তারেক রহমান। দলের পক্ষ থেকে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের আপসহীন নেত্রী, আমাদের গণতন্ত্রের মাথা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান, আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। ১৭ বছর পর বিশাল সমাবেশে যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের প্রত্যাশিত দেশ গড়তে কোরআন ও হাদিসের নিয়ম অনুসরণ করা হবে। হে একমাত্র পরওয়ারদিগার, আপনি যদি আমাদেরকে রহমত দেন তাহলে আমরা এই দেশের মানুষ আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। তিনি বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় যারা জীবন বিসর্জন দিয়েছেন তাদের সম্মান দেয়া প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব। ৭১ সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ ৭১-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব। কোনো বিশৃঙ্খলা নয়, শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। দেশ গঠনে নিজের ভিশনও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। I have a plan for the people of my country, for my country. ১৭ বছর লন্ডনে অবস্থানকালে একাধিকবার দলীয় নেতাকর্মীদের সাথে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখলেও বাংলাদেশের মাটিতে পা রেখেই প্রথমেই চলে আসছেন তার প্রিয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলার জন্য। ৩০০ ফিটে স্থাপিত মঞ্চে দোয়া ও মিলাদ মাহফিলে তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন তা সারা বাংলাদেশের মানুষকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করতে আগ্রহী করবে বলে মনে করছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। রাজধানীর ৩০০ ফিট থেকে ইউসুফ আলী, মাই টিভি। সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজন করেছে কেন্দ্রীয় সংসদ সম্মেলন ২০২৫। রাজধানী আগারগাঁয়ে অবস্থিত বাংলাদেশের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন। সম্মেলনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন ২০২৬ মেয়াদের নতুন কেন্দ্রীয় সভাপতি। দলীয় সূত্র জানায়, ছাত্রত্ব শেষ হওয়ায় সংগঠনের বর্তমান কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আর দলে থাকতে চান না। সেই হিসাবে চলতি বছরই দায়িত্ব থেকে বিদায় নিতে চান তিনি। গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী সারা দেশ থেকে আসা
কয়েক হাজার সদস্যদের সরাসরি গোপন ভোটের মাধ্যমে নতুন সভাপতি নির্বাচন করা হবে। নির্বাচিত সভাপতি একজনকে সেক্রেটারি মনোনীত করবেন। এবারের সম্মেলনে সভাপতি হওয়ার দৌড়ে বেশ কয়েকজন নেতার নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে। শীর্ষ পদটির লড়াইয়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। আলোচনায় রয়েছেন বর্তমান কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাবি শাখার সাবেক সভাপতি সিকবাতুল্লাহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি সাদিক কায়েম। রিদওয়ান রশিদ। ইসলামী আন্দোলনের শপথের কর্মীরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে কিনা ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I'd like to invite for welcome speech our special guest রিদওয়ান রশিদ। ইসলামী আন্দোলনের শপথের কর্মীরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে কিনা ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। ঘন কুয়াশার কারণে টানা 9.5 ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত 12টা থেকে হঠাৎ করে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌপথে দৃশ্যমানতা কমে যায়। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। পরবর্তীতে ঘন কুয়াশার ঘনত্ব কমে গেলে আজ সকাল 9টা 30 মিনিটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে নৌ রুটে স্বাভাবিকভাবে ফেরি চলাচল করছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। কুয়াশায় উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ সারি ও যাত্রী দুর্ভোগ দেখা দেয়। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয় ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক আছে। বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ছোট বড় মিলে মোট 14টি ফেরি চলাচল করছে এবং এই ফেরিগুলো দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। অপরদিকে ঢাকায় শীত আরও জোরালো হচ্ছে। উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে বইছে ঠান্ডা বাতাস, যার ফলে রাজধানী ও আশেপাশের এলাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে 13 ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বরিশালে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। বিগত দিনের কালো অধ্যায় ভুলিয়ে বিজয় নিশ্চিত করতে নির্বাচনী মাঠে নেমেছে রাজনৈতিক দলগুলো। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা এরই মধ্যে ভোটারদের মন জয় করতে শুরু করেছে। উঠান বৈঠক, মোটরসাইকেল যাত্রা আর প্রচারণায় প্রতিশ্রুতির ভিন্নতা আনছেন প্রার্থীরা। অপরদিকে সুষ্ঠু নির্বাচনীতে বদ্ধপরিকর প্রশাসন। বরিশালের 6টি আসনের মধ্যে গুরুত্বপূর্ণ সদর 5 আসনের নির্বাচনী হালচাল তুলে ধরছেন পারভেজ রাসেল। ভৌগোলিক কারণ, রাজনৈতিক মাঠ বিবেচনায় বরিশাল বিভাগের মর্যাদার আসন হিসেবে খ্যাত বরিশাল সদর 5 আসন। এবার নির্বাচনে বিজয় আনতে ভিন্ন ভিন্ন মতাদর্শে এগুচ্ছে প্রার্থীরা। সিটি কর্পোরেশন নিয়ে গঠিত এই আসনটি বিগত দিনে বিএনপির ঘাঁটি বলা হলেও তা অনেকটা নাজুক হয়ে পড়ে। তবে পাল্টে গিয়েছে গণ অভ্যুত্থানের পর। আমাদের একটা ভালো কর্মসূচি, যাদের নামে চাষবাস হবে করবে, চলাচলের আমি খালখান দিয়ে আশা করেছিলাম যে শহরের ট্রাফিক জ্যাম হয়, কমপক্ষে যদি পরিবহনে যদি খাল ব্যবহার করা যায়, ট্রলারগুলো চলার ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো মানুষ একটা উপকার হবে। নানান উন্নয়ন বঞ্চিত এই আসনকে সাজাতে এবার বিএনপিকে প্রতিদ্বন্দ্বী ভেবে মাঠ চষে বেড়াচ্ছেন ইসলামী সহ সমমনা দলের প্রার্থীরা। মানুষ আসলে কল্যাণকর একটি ব্যবস্থা চায়, সেজন্য যাকে
তারা মনে করে যে কল্যাণের ক্ষেত্রে ভূমিকা রাখবে তাদেরকেই তারা পছন্দ করে বেছে নেয়। যদি মানুষ পরিবর্তন চায় তাহলে ইসলামের পক্ষে ভোট না দেওয়ার কোনো যুক্তি নেই। 92% মুসলমান, কিন্তু আজকে মুসলমানদের মধ্যে ইসলামী সেই চেতনা আমরা জাগ্রত করতে পারিনি, বরং ইসলামী ফোবিয়া আমাদের মধ্যে সৃষ্টি করা হয়েছে। সবার কথা একটাই, গণতন্ত্র উদ্ধার করে প্রত্যেক ভোটার তার নিজের ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধি দিয়েই করাবে এ অঞ্চলের উন্নয়ন। আমরা শুধু কাগজে ইশতেহারে বিশ্বাসী না, আমরা আমাদের সংগ্রাম দিয়ে প্রমাণ করেছি যে আমরা জনগণের জন্য রাজনীতি করি এবং আমরা বিশ্বাস করি যদি এখানে একটা ফেয়ার ইলেকশন হয় তাহলে অবশ্যই জনগণ আমাদের পক্ষেই রায় দেবে। গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশে এবার ভোটাররা আরো সচেতন হওয়ায় সকল প্রার্থীরাই দেখছেন বিজয়ের স্বপ্ন, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি, আর সুষ্ঠু ভোট নিয়ে বদ্ধপরিকর প্রশাসন। সরকার যেভাবে চাইবে আমরা সেভাবে কাজ করব, এটাই নিয়ম। হয়তো আগে সরকার ঠিকমতো চায়নি, তার জন্য হয়তো এরকম ভোট হয়নি। প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের সাথে এবং অন্যান্য উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা মিটিং করেছি এবং নির্বাচনের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনাগুলো আমার ফোর্সদের কাছে আমি পৌঁছায় দেওয়ার জন্য থানায় থানায় ঘুরছি এবং তাদের সাথে মিটিং করছি। বরিশালে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। বিগত দিনের কালো ইতিহাস মুছে এবার ভোটাররা ভোট দিয়ে বিজয়ী করবে তার পছন্দের প্রার্থীকে, আর গড়বে নতুন এক ইতিহাস। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। বাজারে শীতের সবজির সরবরাহ বেড়েছে। সরবরাহ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সব ধরনের সবজির দাম কমেছে। সবজির দাম কম হওয়ায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরলেও কৃষকরা ন্যায্য দাম পাচ্ছে না বলেও আক্ষেপ তাদের। বাজারে প্রতি কেজি নতুন পেঁয়াজ 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে, আর আমদানি করা পেঁয়াজের কেজি এখন 70 থেকে 75 টাকা। পেঁয়াজের পাশাপাশি আলুর দাম কমে 20 থেকে 25 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে ডিমের দাম স্থিতিশীল অবস্থায় থাকলেও বেড়েছে মুরগির দাম। এবারে গ্রাম বাংলার খবর। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন পালিত হয়েছে। বড়দিন উপলক্ষে সন্ধ্যা থেকে উপজেলার 7 ইউনিয়নের 52টি গির্জায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার কাটাবাড়ি ইউনিয়নের আদমপুর গির্জায় বড়দিনের বিশেষ প্রার্থনা, কেক কর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার গাইবান্ধার ভারপ্রাপ্ত উপপরিচালক ভারপ্রাপ্ত ও অতিরিক্ত জেলা প্রশাসক AKM হেদায়েতুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, সহকারী কমিশনার ভূমি তামশিদ ইমরান খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের ঘাটাল উপজেলার ধলাপাড়া রেঞ্জাধীন ঝড়কাবিটের সাতকোয়া এলাকায় আকাশমণি গাছ কেটে পাচারের প্রস্তুতিকালে একটি লোবেট গাড়ি ভর্তি কাঠ জব্দ করেছে বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ সাব্বির হোসেনের নেতৃত্বে বন বিভাগের একটি দল সাতকোয়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে দেখা যায় দুর্বৃত্তরা সামাজিক বনায়নের প্লট থেকে 34টি আকাশমণি গাছের গুড়ি কেটে একটি লোবেট গাড়িতে তুলছে। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে কাঠ ভর্তি লোবেট গাড়িটি জব্দ করে রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে। ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ সাব্বির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে বন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বনের সম্পদ রক্ষায় বন বিভাগের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। দিনাজপুরের পার্বতীপুরে বিপুল সংখ্যক মাদক সহ শামীম হোসেন গুড্ডু নামে এক ব্যক্তিকে আটক করেছে মডেল থানা পুলিশ। সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ MA মারুফের নেতৃত্বে গতকাল রাতে শহরের গোলপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে 80 বোতল ফেয়ার ডিল ও 55 বোতল উইংকস সিরিক উদ্ধার করা হয়েছে। এ সময় থানার সাব ইন্সপেক্টর সাবেক আলী, পিন্টু কুমার দাস, ASI জহিরুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের নাগেশ্বরীতে শীতার্থ ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র প্যাকেজ বিতরণ করা হয়েছে। মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির বাস্তবায়নে এবং মুসলিম
AUWকে ও মুসলিম AUWS এর আর্থিক সহায়তায় উপজেলার রায়গঞ্জ ও কালীগঞ্জ ইউনিয়নের শীতবস্ত্র প্যাকেজে প্রতি পরিবারকে কম্বল, সোয়েটার, মানকি ক্যাপ, মোজা ও পেট্রোলিয়াম জেলি প্রদান করা হয়েছে। রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মণ্ডলের সভাপতিত্বে বিতরণকারী উপস্থিত ছিলেন RUW কর্মকর্তা গোলাম মোস্তফা, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির পরিচালক শ্যামল চন্দ্র সরকার, মুসলিম এইড ইউকের প্রজেক্ট কোঅর্ডিনেটর প্রসেনজিৎ রায়, CNBর প্রজেক্টর কোঅর্ডিনেট মাহমুদুল হাসান সহ অনেকে। নরসিংদীর বেলাবো উপজেলার বৈরাচা এক্সফোর্ট মডার্ন একাডেমির আয়োজনে বার্ষিক পরীক্ষার ফলাফল, কৃতি শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিদ্যালয়টি। বৃহস্পতিবার দিনব্যাপী অধ্যাপক ও বিদ্যালয়ের অধ্যক্ষ মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা। বিদ্যালয়ের সভাপতি জাহানুল হক বাবুলের সভাপতিত্বে এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন। পরে এক্সপোর্ট একাডেমির 2017 ব্যাচের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম শান্ত MBBS পরীক্ষায় দেশ সেরা হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে শান্তকে দেওয়া হয় সংবর্ধনা। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুর জেলা স্কুলের 185 বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার 2 দিন ব্যাপী এই আয়োজন করা হয়। সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রবীণ শিক্ষার্থীদের মিলন মেলা বসে। বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নিয়ে স্মৃতিচারণ করে। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার নজরুল ইসলাম। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও বিনোদনমূলক আয়োজন থাকছে বলেও জানিয়েছে আয়োজক কমিটি।